কিন্তু ওনাদের ওই সাহসটা আর নাই, ওনাদের মাজাটা ভাঙ্গা। কারণ ওনারা এত অপরাধ করছেন, আল্লাহ এখন আর ওনাদের বুকের মধ্যে ওই শক্তিটা দেন না। ওনারা দুর্বল হয়ে গেছে, ওনাদের মানসিকতা এখন খবরের দিকে, উনারা কবরের দিকে তাকায় যাচ্ছে। একই সময় যদি আপনি নেপালের উদাহরণ দেখেন, ওই প্লেনের দড়ি ধরে ঝুলে ঝুলে পালাইতে হয়েছে। তো দড়ি ধরে ঝুলে পালাইতো, আমি তাহলে সেটা বুঝতাম যে হ্যাঁ দড়ি ধরে পালাইছে। কিন্তু তাতে তো আপনি খুব সুন্দর করে ব্যাগ গুছায় সকল টাকা পয়সা, বাসায় কি কোনো টাকা পাওয়া গেছে? যে মহিলা মানে একটু মানে বিলিয়ন ডলার চুরি করে, তো সেই মহিলার বাসায় কি আপনি মিলিয়ন ডলার পাবেন না? এখন যদি আপনি মানে ক্লোজিং করতে চান তাহলে আপনাকে আসলে মূল জায়গায় আসতে হবে। সেটা হচ্ছে ১৯৭২ সালে আসলে আপনি ভারতকে কিছু উপহার দিতে চান, মানে উপহার দিতে চান যে তাহলে কি? তাহলে আপনি জুলাই সনদ বাদ দিয়ে ফেলেন, ওগুলো যা করতেছে এগুলো শোনেন। আর যদি আপনি মুক্তিযুদ্ধ, যেটা ১৯৭১ সালে যদি মুক্তিযুদ্ধ যারা বলেন, তারাও যদি বলেন এবং জুলাইয়ে যারা যুদ্ধ করছে তারা যদি বলেন এবং ইভেন প্রত্যেকটা সেনাবাহিনীর সদস্য যদি বলেন আমি সার্বভৌম একটা দেশ চাই, তাহলে জুলাইয়ের স্বপ্নকে আপনার ভাঙা যাবে না। এবং এই স্বপ্নটা বজায় রাখতে হবে এবং এই স্বপ্ন বজায় রাখার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে জুলাই সনদটা আগে পড়বেন। জুলাই সনদ পড়েন, আলোচনা করেন। এই যে আমার মতো লোক, আমি যেমন আলোচনা আমি পড়েই তো জানছি। আমাকে কি কেউ আমি তো এখন বিদেশ থাকি। তা আমাকে তো পড়তে হয়েছে না, পড়েই তো আমি জানছি। ঠিক এরকম পড়েন। আরেকটা হচ্ছে আপনি বিশ্বাস করেন। নিজেকে বিশ্বাস করেন। নিজের সাথে প্রতারণা করেন না। যে মানুষগুলো মারা গেছে সেই ভিডিওগুলো আছে। ভিডিওগুলোকে দেখেন। নিজেকে দেখেন, দরকার হলে ছেলে-মেয়েদেরকেও ট্রমার মধ্যে আছে। তাদেরকেও বলেন যে, "বাবা, এই যে মৃত্যুগুলো হয়েছিল, আমরা এদেরকে বৃথা যেতে দিচ্ছি না। আমরা তার জন্য বিচার করতেছি। আমিও তার একটা পার্ট।" নিজের সাথে আগে নিজে কথা বলেন। এই শহীদদের স্বপ্নের সাথে বেইমানি করেন না। বেইমানি করলে আল্লাহ আপনাকে ছাড়বে না। মানে আল্লাহ আপনাকে বিচার দিবেই। মানে আল্লাহর বিচার খুব সূক্ষ্ম। আপনি কোনভাবেই মানে ওয়াকার সাহেব কেন, সুপ্পু সাহেব কেন, কেউ রক্ষা পাবে না। আমি তো আমার নিজেকে দিয়ে প্রমাণ পাচ্ছি। যারা আমাকে অত্যাচার করছে আজকে সবাই তারা ফাঁসতেছে। সবাই কোন না কোনভাবে ফাঁসতেছে। মানে কোনভাবে তারা আইনগত প্রকৃতির একটা বিচার আছে। প্রকৃতির একটা বিচারে আসতেছেই। হ্যাঁ, আমি যেমন ধরেন যে আমি একসময় ২০১৪ সালে যখন গুম হলাম, ওই সময় ৫০,০০০ ল্যাপটপ পিডিবি প্রজেক্টে আমি প্রজেক্টের ল্যাপটপ সাপ্লাই পেয়েছিলাম। ওইটা দুর্নীতি করলো হচ্ছে ওই সময়কার প্রতিমন্ত্রী ছিল মোতাহার সাহেব, তার জামাই ছিল। সে হচ্ছে ওই যে থিংক ট্যাঙ্ক, যে আইটি থিংক ট্যাঙ্ক, ওই যে সোনিয়া বশির ছিলেন হচ্ছে আইটি মাইক্রোসফটের হেড। উনি ছিলেন হচ্ছে এই ফ্লোরা লিমিটেড এর পেইড একজন ব্যক্তি। উনি কি করে ওই সফটওয়্যার চুরি করে, কোন সফটওয়্যার ২৪,০০০ টাকার সফটওয়্যার না দিয়ে শিক্ষা অধিদপ্তরে এই ল্যাপটপ গুলো দিতেন আর এই টাকাটা ভাগাভাগি করতেন। তো আজকে পত্রিকায় পড়তেছিলাম যে ওনাদের বিরুদ্ধে একটা দুর্নীতি এরকম বের হয়েছে, যে দুর্নীতির বিচার চলতেছে এবং দুর্নীতির এই ইনভেস্টিগেশন চলতেছে। দেখেন, এই মহিলা কিন্তু আমাকে কি পরিমাণ ক্ষতি করে দিয়ে গেছেন। উনি ওই সময় নোট অফ ডিসেন্টে ওই সময় আমাদের একটা চুক্তি বাতিল করে দিয়ে গেছিলেন, যাতে আমি ওই কাজটা না করতে পারি এবং ওইটাকে ছিনতাই করে ৫টা কোম্পানির মধ্যে ভাগ করে দিয়েছিল এই মন্ত্রী। এই যে অন্যায়গুলো, তাদের নাম তো এখন আসতেছে না। ১০ বছর আগের মন্ত্রী, তারা কিন্তু পালায় আছে। আর ওই জামাই তো আমেরিকায় মানে পাসপোর্ট নিয়ে বহাল তবিয়তে, সে বিশাল বড় লোক এখন। তো যে ওই সময় আমার মতো কনসালটেন্সি করতো, আমার কাছে তার টাকা চাইতে হতো, সেই লোক আজকে কোথায়, মানে দেখেন কোথায় চলে গেছে, দুর্নীতি। তার মানে হচ্ছে এরাও শাস্তি পাচ্ছে। আমি কিন্তু কিছুই করি নাই। এটা আল্লাহর কোথাও না কোথাও। যে আরেকটা লোক আজকে ফোন দিয়ে বলল যে ইটকলে একটা ইনভেস্টিগেশন চলতেছে, যে কোন একটা কোম্পানি তারা নোট অফ ডিসেন্ট ডিবি আর পিবিআই ইনভেস্টিগেশন করতেছে যে এখানে আসলে তো চুরি হয়েছে। ৩৮ টা প্রজেক্ট চুরি করছে যে লোক, সেই হচ্ছে আমার নামে চাঁদাবাজির মামলাটা দিছে, শাহরিয়ার চৌধুরী। তো সেই লোকের তো ওই সময় কোনো বিচার হয় নাই। ৩৮ টা প্রজেক্ট, মানে প্রজেক্টই হয়েছে ৩৮ টা। ৩৮ টা প্রজেক্টই ফেল করে কি করে? ৩৮ টার যারা ভেন্ডররা লোন নিছিল তারা ৩৮ জনের লোন ফেল করে কিভাবে? একটা বা ২টা ইনস্ট্যান্স এর হতে পারে। ৩৮ টা তো হইতে পারে না। এইটার একজন এই যে এখন মামলা করছে, মানহানির মামলা করছে তাও আবার। মানহানি মামলায় বিচার এই খুঁজতে যে কেসে করতে যে সাপ বেরোবে, ওই সময় এখানে ম্যানেজমেন্টে কারা ছিল? কারা আসলে এই সিন্ডিকেটটা লিড করে? কারা পিছনের থেকে এই গেমগুলো সাজায় দিয়ে পয়সাগুলো কামায়? এই দিস ইস হাউ সেগুলো সবার বেরিয়ে শাস্তি আসবে। হচ্ছে। আমি এখানে বসে আছি। আমি আল্লাহর কাছে শুধু চাচ্ছি যে আল্লাহ সঠিক বিচার হোক। আমি কষ্ট পাচ্ছি। আমি আল্লাহকে শুধু কষ্ট পেয়ে জানাচ্ছি যে আল্লাহ তুমিই বিচার করে দিবা। ঠিক দেখেন, আমি শুনতেছি কিন্তু আস্তে একেকটাই যারা আমার সাথে গত ১৬ বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অত্যাচার করছে, এই অত্যাচারের সব বিচার কিন্তু হচ্ছে। ঠিক সেইভাবে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যারা জুলাইকে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসটা মেনে করেন যে জুলাইয়ের আগুন জ্বলতেছে, এটা জ্বলবে আরো একটা সময় পর্যন্ত। এবং আপনারা জনতারা এক হতে হবে। এবং বাংলাদেশকে যদি নতুন করে গড়তে চান, তাহলে আপনার একতাইটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনারা বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এভাবে ভেঙে যেয়েন না। জুলাই সনদ একটা আলাদা জিনিস।
আর আপনার রাজনৈতিক বলয় আরেকটা জিনিস। এটাকে আপনারা একসাথে করে মারামারি করে কাটাকাটি করে ফেল করেন না। কারণ তাহলে ওই সিন্ডিকেট সাকসেসফুল হয়ে যাবে। আপনাদেরকে ভাঙতে পারলে হচ্ছে ওদের সাকসেসফুলনেস। আপনারা ভেঙে যেয়েন না। আপনারা জুলাই সনদকে যেভাবে সমর্থন করছেন, সাইন করছেন ১৭ তারিখে, এটার প্রেক্ষাপটে যদি গণভোট হয়, গণভোটকে হতে দেন, হ্যাঁ ভোট দেন, এটাকে এস্টাবলিশ করেন, পরবর্তী বাকি যে সংস্কারগুলো বাকি আছে সেগুলো করেন। তাহলে একমাত্র আমরা মুক্তি পাবো। তা নাহলে ইন্ডিয়ার হাত থেকে আমরা কিন্তু স্বাধীনতা পাই নাই, এখনো পাবো না। এটা ৭২-এর সংবিধান, ৭২-এর সাংবিধানই থেকে যাবে। এই আপা একসময় আবার নতুন করে নতুন একটা রূপে ফেরত আসবে। আপনারা কেউ মুক্তি পাবেন না। আমি যেমন মুক্তি পাই নাই, আপনারাও পাবেন না। আপনারা মনে করেন না যে আপনারা এখন মুক্তি পাচ্ছেন না, হাতে যা হবে হবে, আমি তো কিছু বুঝি নাই। ইটস জি। নট লাইক দ্যাট। আপনি আবার অত্যাচারিত হবেন। আরো বেশি আকারে হবেন এইবারে। কারণ আপনি তো এবারে এক্সপোজড। হুম। ঠিক আপনার আছে? কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। মানে আমি জি। আপনাকে আসলে আপনারকে মাঝখানে ডিস্টার্ব করি নাই। আমি চাইছি যে না, আপনার না পুরো প্লিজ কথাটা আসুক। বলেন। কয়েকটা ইস্যু। একটা হচ্ছে যে এই যে মানে সবগুলা নিশ্চয়ই একটা রিলেটেড। এই যে মুফতি মহিবুল্লাহ যে ঘটনাটা ঘটলো ইসকনকে দায়ী করে। তো এটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন যে অনেক বড় একটা নাটক হয়ে গেছে, বিভিন্নভাবে পত্রিকায় আসছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে পুরো ঘটনাটা? আ আমি আমি সবসময় একটু মানে সময় প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করি। আমি কিন্তু এই ঘটনাটাকে স্পেসিফিক আপনি যে ঘটনাটা জানতে চাচ্ছেন আমি ওই ঘটনাটা দেখিনি। আমি দেখতেছি কিন্তু জুলাই সনদ। মানে মূল হুম। খেলাটা হচ্ছে এই মূল জায়গায়। টার্গেট হচ্ছে জুলাই সনদ। মানে মূল এইসব টার্গেট হচ্ছে নাটকের। জুলাই সনদ। নাটক হুম। হচ্ছে এইটা। এই নাটকের একটা বড় পর্ব যেন আরো বড় পর্ব তো হচ্ছে এই আপনার এয়ারপোর্টের গোডাউন পুড়ায় দেয়া। এয়ারপোর্টের আগুনটা। আপনি হুম। একটা নরমাল সেন্স এ চিন্তা করেন। আপনারা তো মানে তো এয়ারপোর্টের আগুন তো অনেকে বলেছিল যে ১৫ সেনাকে আদালতে হাজির করার বিষয়টা নিয়ে মানে না, না, না। হয়তোবা হুম, এইখানেই তো মানুষ এই হুম, জায়গায় বিবলিং খাচ্ছে। এইজন্যই তো বলছি যে আরো একটা বড় দরকার হচ্ছে এই সাংবাদিককে নিয়ে একটা ক্যাম্পেইন কেন করা? কারণ হুম, সাংবাদিকরা এটাকে এনালাইটিক্স করবে। তারা এটা বের করে ফেলবে। এই বের করা সাংবাদিকগুলো কই? কোথায় হুম। তারা? কেন করতেছে না? মানে তারা তো ইনভেস্টিগেটিভ একটা মানুষের জাতির একটা ভিউ তুলে ধরে তো হচ্ছে আপনাদের মতো জার্নালিজমরা। তাহলে সেই জার্নালিজম গুলো কোথায়? কেন হুম, নাই? অর্থনৈতিক যে দুর্নীতিগুলো হয়েছিল সেটা নিয়ে যেমন আমার একজন পরিচিত আছেন মেজর জিয়া, উনি লেখালেখি করতেন। উনি অসম্ভব সুন্দর একটা পডকাস্ট করেছিলেন। আজকে উনি জার্মানিতে থাকেন। উনি এখন কথা বলেন না, উনি লেখেন না। কিন্তু উনার লেখার সেই ধারটা আছে। উনি ওই যে বললাম কমফোর্ট জোনে চলে গেছেন। এখন আর উনি আন্দোলন করতে পছন্দ করেন না। উনার মনে হুম, হয় যে না আমি ভালো আছি। আমার কি দরকার? দেশের লোক শোনে না। আমি অনেক কথা বলছি। কিন্তু উনারা যে আন্দোলনগুলো এইগুলো হচ্ছে জার্নালিজম এর আন্দোলন। কেউ যদি হুম, পারে হুম, তার কথা বলা উচিত, করা উচিত। এটা আমি মনে করি এটা তার দায়িত্ব। ঠিক সেই জায়গা থেকে যদি বলেন আপনি এই যে জিনিসটা আমাকে জিজ্ঞাসা করলেন, আমি আসলে ব্যক্তিগতভাবে ওখানে যেহেতু নাই আমি অত কিছু ডিটেইলস এ যাইনি। কিন্তু আমি যেগুলো দেখেছি হুম, খুব সিম্পল ভাবে দেখেছি। মানে একজন সম্বন্ধে বলতেছে যে এই লোক গুম হয়েছে। আর সেই লোক নিজে এসে বলতেছে আমি গুম হই। তাহলে আপনি এত বড় প্রমাণ করার তো এত দরকার নাই। হুম, মানে হুম, যদি আপনি মানে স্পেসিফিক ধারাবাহিকতাগুলো দেখেন। আরেকটা হচ্ছে যে আপনি এই জায়গায় এমন একটা বিতর্কিত জিনিসকে নিয়ে করতেছেন যেটার মধ্যে আবার ওই ধর্ম চলে আসে। ইসকান হুম, ভার্সাস ধার্মিক। এই হুম, ধার্মিক লোকটাও আমার কাছে সন্দেহজনক। এটাকেও যে ডিজিএফআই বানায় নাই বা রয়্যাল এজেন্টরা বানায় নাই, I cannot omit this part. এটা বানানো হওয়াটা খুব স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না। ঠিক হুম। আছে? তো সেই ক্ষেত্রে যদি বলেন এটা একটা গল্প, যে গল্পটা আসলে বানানো হচ্ছে আমাদেরকে মূলত থামায় দেওয়ার জন্য। আমরা যে ডেভেলপমেন্ট এর দিকে যাচ্ছি, আমরা যে সেটাকে ৭২ এর থামানোর জন্য। সংবিধানকে সংস্কার করতে যাচ্ছি সেটাকে থামায় হুম, দেওয়ার জন্য। কিন্তু ওখানে সংস্কারটা কোথায়? মূল জায়গায়। ওই যে বলছিলাম যে একটা প্রবাদ আছে। সেই প্রবাদের জায়গা থেকে ভারতের একটা নেহরুবাদী, আপনার মাথায় মনে রাখতে হবে নেহরুবাদীর যে দৃষ্টিভঙ্গি ছিল, সেখান হুম, থেকে আমরা সরে আসতেছি। সেই জায়গা থেকে উনারা সরতে দিবেন না। তাদের মূল হুম। জায়গাটা হচ্ছে ওখানে তারা আটকায় রাখতে চাচ্ছেন। উনাদের আচ্ছা, কিন্তু আচ্ছা। আপনাদের এই যে মানে উনারা হচ্ছে ব্রড পিকচার এ খেলেন। আপনার ওই ছোট, ছোট ইসকনের এইটা কি গন্ডগোল হয়েছে, অমুক হয়েছে এগুলো হচ্ছে পপিং এবং মানে এগুলো ওই এগুলো একেকটা ঘটনা তৈরি করে ফোকাস করা এবং থামিয়ে থামিয়ে হ্যাঁ, দেওয়া। আপনার ফোকাসটা ওইদিকে রাখা। কোন হুম। মূল জায়গাটা হচ্ছে ওই যে যদি মানে ওয়াকার সাহেবের সাথে চুপ্পু সাহেবের সাথে আর এই মানে বিএনপির ইয়ের ফখরুল সাথে ইসলাম উনারা যদি আলমগীর। এক হয়ে ফখরুল ইসলাম আলমগীর যদি এক হয়ে যেতেন এবং আজকে ২৪ ঘন্টায় যদি ওই ঘটনাটা ঘটে যেত যেটা উনারা চাচ্ছেন, তাহলে আপনি তখন দেখতেন যে আসলে কি রূপ। কিন্তু উনাদের ওই সাহসটা আর নাই। হুম, উনাদের ওই সাহসটা আর নাই। উনাদের হুম, মাজাটা ভাঙ্গা। কারণ উনারা এত অপরাধ করছেন আল্লাহ এখন আর উনাদের বুকের মধ্যে ওই শক্তিটা দেন না। উনারা দুর্বল হয়ে গেছে। উনাদের মানসিকতা এখন খবরের দিকে। উনারা কবরের দিকে তাকায় আছে। কারণ উনাও খুব ভালো করে বোঝেন যে উনি কি অন্যায় করছেন। উনারা তো জানেন যে উনারা অন্যায় করছেন। উনারা তো নিজে জানে যে আমি কি অন্যায় করছি। করছে জানে না? উনি কি জানে না যে উনি রয়ের আদেশে
উনি শেখ হাসিনাকে সুন্দর করে প্লেনে তুলে বিদেশে পাঠায় দিছে। হুম, হ্যাঁ, মানুষ ওই সময় কথা বলে নাই। মানুষ তো আসলে বিশ্বাস করে। বাংলাদেশের মানুষ তো আসলে খুব হুম। সরল। সরল কথায় বিশ্বাস করে, সরলভাবে চলে। একটা গল্প বানায় উনি খুব সুন্দর করে বলছে, "না, আমি দেশের জাতির এটা একটা সবাই মেনে রক্তক্ষরণ নিছে। থেকে ঠিক রক্ষা করেছি। আরো একই বেশি সময় রক্ত যদি থেকে। একই সময় যদি আপনি নেপালের উদাহরণ দেখেন, ওই প্লেনের দড়ি ধরে ঝুলে পালাইতে হইছে। তো দড়ি হুম, ধরে হুম, ঝুলে হুম, পালাইতো। আমি তাহলে সেটা বুঝতাম যে হ্যাঁ, দড়ি ধরে পালাইছে। কিন্তু হুম। তাতে তো আপনি খুব সুন্দর করে ব্যাগ গুছায় সকল টাকা পয়সা বাসায় কি কোন টাকা পাওয়া গেছে? যে মহিলা মানে একটু মানে বিলিয়ন ডলার চুরি করে, তো সেই হুম, মহিলার বাসায় কি আপনি মিলিয়ন ডলার পাবেন না? পাওয়ার কথা ছিল। পাওয়ার কোন কথা ছিল। যারা যে রাইট। চুরেছে তার মানে হচ্ছে টাকাগুলো সরাতে আপনি সাহায্য করেছেন। ব্যাগ ভরে হুম, নিয়ে যে ওই হেলিকপ্টার দিয়ে তুলে আবার প্লেনের মধ্যে তুলে পর্যন্ত আপনি এনশিওর করেছেন। এতগুলো অফিসারকে কাজে লাগাইছেন। কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্যা অথরিটি? মানুষ জনগণ কি আপনাকে এই অথরিটি দিছিল যে মানে এই মহিলাকে আপনার পার করতে হবে ইন্ডিয়ায়? হু হ্যাজ এবং গিভেন ইউ এরপরে দিস মানে হুম, অফ কোর্স। তো এটা তো এরপরে এটা বোঝা যায়। ৬২৬ জনেরটাও তো উনি ওই ৬২৬ জনের মধ্যে একজন হ্যাপেন্স টু বি আমার মানে ছোটবেলার স্কুল ফ্রেন্ড। সে আমাকে কোন একটা সময় যোগাযোগ করছে দুঃখ করে ইন্ডিয়া থেকে। হ্যাঁ? হুম, সে ইন্ডিয়াতে আছে। পুলিশের এক কর্মকর্তা, নাম না বলি। তো সে বলতেছে যে, "দেখ, আমি তো তোর ৬২৬ জনের মধ্যে ছিলাম। তোদের লোকগুলো তোরা খুব খারাপ।" আমি বলছি, "কেন? কি হইছে?" হুম, আমার বাসায় যে আমি বলছি যে, "আমার বউ বাচ্চা আর এগুলোকেও একটু তোরা নিয়ে এসে দিবি।" সে নিয়ে আসার সাথে ৩.৫ কোটি টাকা সেটাও নিয়ে গেছে। তার মানে তো ৩.৫ কোটি বেটা তুই একটা যে চাকরি করিস তোর বেতন হচ্ছে ৳১৬,০০০। তো তুই হুম, ৩.৫ কোটি টাকা পাইলি কোত্থেকে? তো ঠিকই তো হুম, আছে। নাজায়েজ টাকা নাজায়েজ জায়গায় চলে গেছে। যা। হুম, দিস ইস হাউ দ্যা অ্যাকচুয়ালি দি থিংস হ্যাপেনস ইন দি মানে হুম, হুম, প্রোটোকল। এখন তার মানে হচ্ছে যে ওই ৬২৬ জনের সাথে যে লোকগুলো ইনভলভ ছিল, তারাও অনেকগুলো এক্সট্রা অন্যায় করেছেন। এইজন্য কেউ মুখ খুলতে চায় না। সবাই হুম, মুখ হুম, খুলতে কেন চায় না? কেন একটা দলীয়ভাবে মুখ খোলা বন্ধ হয়ে আছে? কেন শুধু ওয়াকার সাহেব তো না। শুধু ওয়াকার সাহেব ওই করাপশনটা সবাইকে দিয়েই তো করেছেন। ওই হুম, খুব হুম, একটা মানে যে লোকগুলো ওইটার সাথে ইনভলভ ছিল তারাও তো এখানে কারাপশন করে ফেলছে। তো তারাও তো হুম, চাইবে না যে আপনার এই জিনিসটাকে মানে পাবলিকলি ৬২৬ নিয়ে আপনি কথা বলেন। কারণ হুম, সে তো ওই হুম, হুম, অন্যায়ের পার্ট। এইজন্য হুম, শুদ্ধি অভিযানটা করতে গেলে ওই যে বললাম কয়েকটা জেনারিক শুদ্ধি অভিযান এখন ইউনূস সাহেবের বাকি আছে। একটা শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হবে সারা বাংলাদেশের মানুষের জন্য। আজকে থেকে আমি আমার নিজের সাথে হুম, বললাম যে আমি অন্যায় করেছি, আমি অন্যায় করব না। হুম, এরকম ধরনের শুদ্ধি না করলে আপনি এই এতগুলো মানুষকে তো শাস্তি দিয়ে পারা যায় না। কারণ শাস্তি তো মানে রুট লেভেলে পৌঁছে গেছে। আমাদের তো জাতিগতভাবে ১৬ বছরে তারা আমাদেরকে একদম কারাপ্টেড জাতি এবং সবচেয়ে নিকৃষ্ট বর্বর জাতি হিসেবে তৈরি করে দিয়ে গেছে। এখন সেখান থেকে ভুরগাইতে গেলে পুরা মানুষকে মানবতাকে শিখাইতে গেলে এটা সময় লাগবে এবং এটার একটা প্রসেস মেইনটেইন করতে হবে। সেটাও আমি মনে করি জুলাই সনদের একটা পার্ট হওয়া উচিত। যে আগামী ৫ বছর আমরা জাতিকে আগে মানবতা শিখাবো। জাপানের যেমন বাচ্চাদেরকে ওই পরিষ্কার হুম, পরিচ্ছন্নতা হুম, কিন্ডারগার্টেনে শেখানো হয় যে ময়লা সেখানে পরিষ্কার হুম, করবা। হুম, ঠিক সেরকম আমাদের দেশে খাবারে ভেজাল দিবা না। এটাও একটা শিক্ষার পাঠ হইতে হবে। হুম। খাবারে ভেজাল আচ্ছা দিলে তার শাস্তি হবে। এটা হতে হবে। হুম। আপনার কাছে আর ২ টা জিনিস জানতে চাওয়া। তারপরে জি। আমরা হয়তো শেষ করব। হঠাৎ করে শোনা গেল যে শিরিন শারমিনের তো উনাকে তো মানে আমরা এর আগে শুনেছি যে উনার পাসপোর্ট করে দেওয়া হয়েছে গোপনে। যে উনার ডা এবং ২ দিন আগে শুনলাম যে পত্রিকায় দেখলাম যে উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা গেল যে উনি ইন্ডিয়া চলে গেছেন। মানে এর পেছনের কোনো মানে আপনার কিছু জানা আছে কিনা বা অনুমান করতে পারেন কিনা এর ওই যে পেছনের গল্পটা কি? মানে একই কথা। খুব পরিষ্কার কথা। উনারা সিরাজ শারমিনকে রাখছিলেন কেন এতদিন? ডিজিএফআই কি জানে না যে কোথায় রাখা আছে? উনি তো ক্যান্টনমেন্টের মধ্যে ছিলেন। তো হুম, ক্যান্টনমেন্টের মধ্যে যে উনাকে রেখে দেয়া হয়েছিল, এটার পারপাস টা কি? পারপাস টা হচ্ছে যেকোনো এক সময় আপা ফেরত আসবে। এই যে ডায়ালগটা, এই ডায়ালগটার তো একটা মানে লিগাল মানে কনস্ট্যান্ট ভিত্তি থাকতে হবে। আছে। সেই লিগালটা হচ্ছে রাষ্ট্রপতি বলবে যে উনি পদত্যাগ করেন নাই। শিরীন শারমিন কালকে সকালবেলায় সংসদ ডাকবেন। এবং সংসদে আবার এই যে সব চোরা দল প্লেনে করে ধাপাস করে এসে নামবে এবং ওই আর্মি ওই ক্যান্টনমেন্ট থেকে গাড়ি বের করে তাদেরকে সাদরে ওই এয়ারপোর্ট থেকে নিয়ে যেয়ে সংসদে ঢুকায় দিয়ে বলবে যে আমরা সবাই আছি। হ্যাঁ, আমরা হুম, ছিলাম, হুম। আমরা আছি। এত সোজা না। মানুষ আসলে এত বোকা না। আমরা যেমন বুঝি শিরিন